বন্ধুরা, আমি আমার স্বামীর সাথে ইতালিতে থাকতাম। আমার স্বামী যে কোম্পানিতে চাকরি করত, সেই কোম্পানির ম্যানেজার ছিল কম্বোডিয়ান। একদিন একটি ঘটনার মাধ্যমে তার সাথে আমার পরিচয় হল। সেখান থেকেই তার সাথে আমার বন্ধুত্ব। সে আমাকে প্রায় প্রায় বলত, বাংলাদেশি মেয়েদেরকে আমি খুব পছন্দ করি। বাংলাদেশি মেয়েরা যে এত সুন্দর আর এত ভালো, তা আমি তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। বাংলাদেশি মেয়েদের প্রতি একজন কম্বোডিয়ান মানুষের মুখে এত প্রশংসা দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। একদিন আমার স্বামী কাজের জন্য অনেক দূরে চলে গেলেন, মানে আসতে প্রায় 4-5 দিন লাগবে। এই সুযোগে আমার স্বামীর বন্ধু, মানে ম্যানেজার সাহেব আমাকে বলল, চলো না, ইতালির সবচেয়ে আকর্ষণীয় জায়গা ভেনিস থেকে ঘুরে আসি। ভেনিস দেখাটাও আমার অনেক দিনের স্বপ্ন ছিল। আর তাছাড়াও উনি আমার স্বামীর কোম্পানির ম্যানেজার। সে একটা আবদার করেছে, তা তো আমি ফেলতে পারি না। আর উনিও অনেক বিশ্বাসী এবং ভালো লোক ছিলেন। আমার স্বামীও উনাকে অনেক বিশ্বাস করত। তাই তাকে বিশ্বাস করে আমি তার সাথে ভেনিস যেতে রাজি হয়ে গেলাম। সেখানে আমরা 2 দিন ছিলাম। কিন্তু এই 2 দিনে তার সাথে আমার বন্ধুরা পুরো গল্পটি শুনবা, কথা দিলাম, মজা পাবা। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করবা। হাই বন্ধুরা, আমি মারিয়া দিনা। আমি আর আমার স্বামী হিশাম ইতালিতে থাকি। হিশাম পেশায় একজন ইলেকট্রিশিয়ান। সে এখানকার একটি নামকরা কোম্পানিতে বেশ সুনামের সাথেই কাজ করত। আমাদের জীবনটা খুব সরল হলেও ভালোবাসায় ভরপুর ছিল, কোনো অভাব বা অভিযোগ ছিল না। কিন্তু ভাগ্য যে অলক্ষ্যে আমার জন্য এক গভীর অন্ধকার জাল বুনছিল, তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। গল্পটা প্রথম শুনলে হয়তো আপনাদের কাছে একটা সুন্দর স্বপ্নের মতো মনে হবে, কিন্তু এর শেষটা আপনাদের বুক কাঁপিয়ে দেবে। হিশাম যে কোম্পানিতে কাজ করত, সেখানকার ম্যানেজার ছিলেন একজন কম্বোডিয়ান নাগরিক, যার নাম ছিল চাকরা সাং। বয়স আনুমানিক আমার স্বামীর সমানই হবে, খুব বেশি হলে 1 বা 2 বছরের ছোটবড় হতে পারে। চাকরা সাং দেখতে অসাধারণ সুন্দর ছিলেন। ফর্সা গায়ের রং, লম্বায় প্রায় 5 ফুট 7 ইঞ্চি, আর কোকডানো চুলের সাথে তার নিখুঁত ড্রেস আপ তাকে দারুণ আকর্ষণীয় করে তুলত। তিনি শুধু দেখতেই সুন্দর ছিলেন না, ছিলেন অত্যন্ত ধনী এবং এক কোটিপতি ব্যবসায়ী পরিবারের একমাত্র সন্তান। তার বাবা কম্বোডিয়ার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ায় তার চালচলনে সব সময় একটা রাজকীয় আভিজাত্য ফুটে উঠত। কাজের সুবাদে আমার স্বামী হিশামের সাথে চাকরা সাংয়ের বেশ ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। হিশাম মানুষ হিসেবে খুব সহজ সরল হওয়ায় চাকরা তাকে খুব দ্রুত বিশ্বাস করতে শুরু করেন। চাকরা সাং ছিলেন অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সবার সাথে খুব সহজে মিশে যেতে পারতেন। তিনি প্রায়ই হিশামকে তার ব্যক্তিগত জীবনের নানা গল্প শোনাতেন, কিভাবে তিনি কম্বোডিয়া থেকে ইতালিতে এলেন, কিভাবে এত অল্প বয়সে ম্যানেজার হলেন, সবকিছুই খুব খোলামেলাভাবে বলতেন। হিশামও তাকে নিজের একজন আপন ভাইয়ার মতো বিশ্বাস করতে শুরু করেছিল। একদিন হঠাৎ করেই চাকরা সাং হিশামকে বললেন, তিনি আমাদের দুজনকে একদিন তার বাসায় দাওয়াত দিতে চান। হিশাম বাসায় এসে যখন আমাকে এই কথা জানালো, আমি প্রথমে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম, কারণ একজন অচেনা বিদেশির বাসায় যাওয়ার ব্যাপারে আমার কিছুটা অস্বস্তি ছিল। কিন্তু হিশাম যখন বোঝালো যে সে তার খুব ভালো বন্ধু এবং বস, তখন আমি আর অমত করতে পারলাম না। আমরা দুজনেই খুব সুন্দর করে তৈরি হলাম তার বাসায় যাওয়ার জন্য। মনের ভেতর একটা অদ্ভুত কৌতূহল কাজ করছিল। সেদিন চাকরা সাংয়ের বাসায় পা রেখেই আমি আক্ষরিক অর্থেই চমকে গিয়েছিলাম। এত বিশাল এবং রাজকীয় সাজানো বাড়ি আমি এর আগে কেবল সিনেমাতেই দেখেছি। চাকরা সাং অত্যন্ত হাসিমুখে এবং সম্মানের সাথে আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। আমাকে দেখে তিনি অত্যন্ত মার্জিতভাবে হাসলেন এবং বললেন, তিনি বাংলাদেশি মেয়েদের সৌন্দর্যের কথা অনেক শুনেছেন, কিন্তু আজ নিজের চোখে দেখে তিনি সত্যিই মুগ্ধ। তার এই সুন্দর ও ভদ্রচিত প্রশংসায় আমি মনে মনে বেশ খুশি হয়েছিলাম। সেদিন তিনি আমাদের জন্য ইতালিয়ান বিভিন্ন বিলাসবহুল খাবারের আয়োজন করেছিলেন। খাবার টেবিলে বসে আমরা 3 জনে মিলে অনেক গল্প করলাম, এবং সেই আড্ডার মাঝেই চাকরা সাং জানালেন যে তিনি জীবনে বড্ড একা। তার বাবা মা বেঁচে নেই, তিনি বিয়েও করেননি, তাই বিশাল এই রাজপ্রাসাদে তাকে একাই সময় কাটাতে হয়। তার এই একাকিত্বের কথা শুনে আমার এবং হিশামের মনে তার প্রতি একটা গভীর সহানুভূতি তৈরি হল। এই ঘটনার পর থেকে চাকরা সাং প্রায়ই আমাদের বাসায় আসতে শুরু করলেন। তিনি কখনোই খালি হাতে আসতেন না, সবসময় দামি ফলমূল, মিষ্টি বা কোনো না কোনো উপহার সাথে নিয়ে আসতেন। তিনি খুব মিষ্টি করে আমাকে খু ভাবি বলে ডাকতেন, আর আমিও তাকে সম্মান করে খু চাকরা ভাইয়া খি ডাকতে শুরু করলাম।
খুব অল্প সময়ের মধ্যেই আমাদের তিনজনের মাঝে এমন একটা সুন্দর পারিবারিক সম্পর্ক গড়ে উঠল যে হিশাম প্রায়ই বলতো চাকরা ভাইয়ার মতো একজন ভালো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া সত্যিই আমাদের বড় সৌভাগ্য। কিন্তু বন্ধুরা, আমি তখন ঘুণাক্ষরেও বুঝতে পারিনি যে এই নিখুঁত বন্ধুত্বের আড়ালে কি ভয়ঙ্কর এক ফাঁদ পাতা হচ্ছে। চাকরা সাংয়ের সেই মিষ্টি হাসি, বিনয়ী কথাবার্তা আর আমাদের প্রতি তার অকৃত্রিম মনে হওয়া ভালোবাসার পেছনে লুকিয়েছিল এক গভীর ও অন্ধকার ষড়যন্ত্র। আর সেই সর্বনাশা ষড়যন্ত্রের প্রধান শিকার হতে যাচ্ছিলাম আমি নিজেই, যা আমার সাজানো সংসারকে তুষের আগুনের মতো পুড়িয়ে ছাই করে দেওয়ার অপেক্ষায় ছিল। দিনগুলো এভাবেই খুব সুন্দরভাবে গড়িয়ে যাচ্ছিল, আর চাকরা সাং আমাদের জীবনের এমন একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেন যেন তিনি আমাদের রক্তের সম্পর্কের কেউ। প্রতি সপ্তাহে অন্তত 1 বা 2 দিন তিনি আমাদের বাসায় আসতেনই, আর তার আসার ধরনটাও ছিল চমকে দেওয়ার মতো। দামি পারফিউম, ব্র্যান্ডের চকোলেট, কখনো বা আমার জন্য দারুণ সব শাড়ি বা পোশাক নিয়ে আসতেন। বিশেষ করে আমার পছন্দের দিকে তার এই সূক্ষ্ম নজর রাখাটা আমার কাছে একটু অস্বাভাবিক লাগলেও আমি সেটাকে তার আভিজাত্য আর উদারতা ভেবেই উড়িয়ে দিতাম। একদিন তিনি হঠাৎ করেই আমাকে অত্যন্ত দামি একটি ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগ উপহার দিলেন, যার দাম শুনে আমার চোখ কপালে ওঠার জোগাড়। আমি খুব সংকোচ নিয়ে তাকে বললাম, এত দামি উপহার দিয়ে তিনি আমাকে লজ্জায় ফেলছেন এবং আমার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব নয়। তখন তিনি খুব মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তার যেহেতু কোনো আপন বোন নেই, তাই তিনি আমাকে নিজের বোনের জায়গাতেই বসিয়েছেন। তার এই আবেগপূর্ণ কথায় আমি আর না করতে পারলাম না, ব্যাগটা নিতে বাধ্য হলাম। ধীরে ধীরে চাকরা সাং আমাদের সংসারের সব খুঁটিনাটি প্রয়োজনের খোঁজখবর রাখতে শুরু করলেন। হিশামের কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা হলে তিনি বসের ক্ষমতার বাইরে গিয়েও একজন বন্ধুর মতো সেটা সমাধান করে দিতেন। একদিন তিনি হিশামকে হঠাৎ করেই বললেন, আমাদের বর্তমান বাসাটা নাকি বড্ড ছোট এবং তার একটি বিলাসবহুল ফ্ল্যাট খালি পড়ে আছে, যেখানে আমাদের উঠে যাওয়া উচিত। তিনি এও জানালেন যে বন্ধু হিসেবে তিনি আমাদের কাছ থেকে 1 পয়সাও ভাড়া নেবেন না। হিশাম তার আত্মসম্মানবোধ থেকে প্রথমে এই প্রস্তাবে সরাসরি না করে দিয়েছিল। কিন্তু চাকরা সাং নাছোড় বান্দা, তিনি হিশামকে আবেগের জালে আটকে ফেললেন, বারবার অনুরোধ করতে লাগলেন যেন আমরা তার এই সামান্য উপহারটুকু গ্রহণ করি। শেষমেশ হিশাম রাজি হয়ে গেল এবং আমরা সেই নতুন ফ্ল্যাটে উঠে গেলাম। 4 তলা বিল্ডিংয়ের 5ম তলার পেন্টহাউস ফ্ল্যাটটি ছিল আক্ষরিক অর্থেই স্বপ্নের মতো, যেখানে 2টো বিশাল বেডরুম, আধুনিক কিচেন আর চমৎকার ড্রয়িং রুম আমাদের জন্য অপেক্ষা করছিল। এই নতুন আর বিলাসবহুল বাসায় ওঠার পর চাকরা সাং আমাদের আরও ঘনিষ্ঠ হয়ে পড়লেন। হিশাম যখন তার ডিউটিতে থাকত, চাকরা সাং প্রায় দুপুরে বা বিকেলে আমাদের বাসায় চলে আসতেন। চায়ের আড্ডায় বসে তিনি আমার জীবনের পুরনো গল্প, আমার শখ, আমার চাওয়া পাওয়া নিয়ে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন। তার কথা বলার ধরন এতটাই জাদুকরী ছিল যে আমি কখন যেন নিজের অজান্তেই তার সাথে খুব সাবলীলভাবে সবকিছু শেয়ার করতে শুরু করেছিলাম। একদিন আড্ডার মাঝখানে তিনি হঠাৎ খুব গম্ভীর হয়ে আমাকে বললেন, আমি নাকি খুব স্পেশাল একজন মানুষ এবং আমার ভেতরে এমন একটা চৌম্বকীয় আকর্ষণ আছে যা তিনি অন্য কোনো নারীর মাঝে কখনো দেখেননি। আমি প্রথমে তার এই কথা শুনে একটু অপ্রস্তুত হয়ে হেসে বলেছিলাম, তিনি হয়তো আমাকে খুশি করার জন্যই এত মিষ্টি কথা বলছেন। কিন্তু তিনি তার দৃষ্টি আমার চোখের উপর স্থির রেখে বললেন, তিনি নাকি আমাকে প্রচণ্ড সম্মান করেন এবং তার এই কথাগুলোর মাঝে এক বিন্দুও মিথ্যা নেই। সেদিন রাতে যখন হিশাম গভীর ঘুমে আচ্ছন্ন, আমি বারান্দায় দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ভাবতে লাগলাম চাকরা সাংয়ের এই আচরণগুলো নিয়ে। তার এই অতিরিক্ত যত্ন, আমাকে নিয়ে তার এই মুগ্ধতা, আর আমাদের জন্য তার এই অকাতরে অর্থ ব্যয়, এগুলো কি সত্যিই কেবল বন্ধুত্বের খাতিরে, নাকি এর গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা আমি দেখতে পাচ্ছি না? নিজেকে বারবার বোঝালাম, আমি হয়তো বেশিই সন্দেহ করছি, তিনি তো আমাকে বোনের মতোই সম্মান করেন। কিন্তু মানুষের মনের গহীনে কখন যে কোনো অন্ধকার বীজ রোপিত হয়, তা হয়তো মানুষ নিজেও বুঝতে পারে না। আমি তখনও জানতাম না যে আমার চারপাশের এই বিলাসবহুল জীবন আর চাকরা সাংয়ের এই নিখুঁত অভিনয়ের আড়ালে আমার জীবনের সবচেয়ে বড় ঝড়টি শক্তি সঞ্চয় করছে। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং চাকরা সাং। সময় তার নিজস্ব গতিতে বয়ে চলছিল, আর আমাদের প্রতিদিনের জীবনে চাকরা সাং এতটাই স্বাভাবিক একটি অংশ হয়ে গিয়েছিলেন যে তাকে ছাড়া আমাদের কোনো পরিকল্পনাই পূর্ণতা পেত না। হিশাম তাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করতে শুরু করেছিল। সে প্রায়ই রাতের বেলা আমাকে বলত, চাকরা ভাইয়া আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ হয়ে এসেছেন। স্বামীর এই অন্ধ বিশ্বাস দেখে আমিও ধীরে ধীরে চাকরা সাংয়ের প্রতি থাকা আমার মনের ভেতরের ছোট্ট অস্বস্তিগুলোকে পুরোপুরি মুছে ফেলেছিলাম।
হঠাৎ একদিন চাকরা সাং আমাকে প্রস্তাব দিলেন আমি কি তার সাথে ইতালির বিখ্যাত কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাই কিনা। আমি এই প্রস্তাবে বেশ চমকে গেলাম এবং সাথে সাথেই তাকে বললাম, হিশাম ছাড়া আমি কিভাবে তার সাথে একা ঘুরতে যাব। তিনি তখন তার স্বভাবসুলভ সেই জাদুকরি হাসিটি হেসে বললেন, হিশামের অনুমতির ব্যাপারটা তিনি নিজেই সামলে নেবেন, কারণ হিশাম তাকে নিজের ভাইয়ার মতোই বিশ্বাস করে। সত্যিই সেদিন সন্ধ্যায় চাকরা সাং অত্যন্ত স্বাভাবিক গলায় হিশামকে ফোন করে বললেন যে আগামী শনিবার তিনি আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যেতে চান, কারণ হিশাম তো কাজের চাপে আমাকে সময় দিতে পারে না। আমি অবাক হয়ে শুনলাম, হিশাম কোনো রকম দ্বিধা না করেই হাসি মুখে তাকে সম্মতি দিয়ে দিল এবং আমাকেও মন খুলে ঘুরে আসার কথা বলল। হিশামের এই সরলতা দেখে আমার বুকের ভেতর অজানা এক আশঙ্কার মেঘ জমে উঠলেও পরক্ষণেই আমি সেটাকে ঝেড়ে ফেললাম। শনিবার সকালে চাকরা সাং তার সবচেয়ে বিলাসবহুল স্পোর্টস কারটি নিয়ে আমাদের বাড়ির নিচে এসে হাজির হলেন। হিশাম হাসি মুখে আমাদের বিদায় জানিয়ে কাজে চলে গেল, আর আমি চাকরা সাংয়ের পাশের সিটে বসে এক অজানা গন্তব্যের দিকে রওনা হলাম। তিনি প্রথমে আমাকে রোমের বিখ্যাত কোলোসিয়ামে নিয়ে গেলেন। ঐতিহাসিক সেই বিশাল স্থাপত্য দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম। তিনি খুব যত্ন নিয়ে আমার অনেকগুলো ছবি তুলে দিলেন আর নিজে থেকেই আমার পাশে দাঁড়িয়ে বেশ কিছু সেলফি তুললেন। সেখান থেকে তিনি আমাকে সোজা ভেনিসে নিয়ে গেলেন এবং সেখানকার গন্ডোলা রাইডে ভাসতে ভাসতে আমাদের মাঝে এক অন্যরকম নীরবতা নেমে এল। হঠাৎ করেই তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি নাকি তার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী এবং বাংলাদেশি মেয়েরা যে এতটা মায়াবী হতে পারে তা আমাকে না দেখলে তিনি বিশ্বাসই করতেন না। তার কণ্ঠস্বর তখন আর কোনো সাধারণ বন্ধুর মতো ছিল না, সেখানে এক অদ্ভুত নেশা মেশানো ছিল। আমি পরিস্থিতি হালকা করার জন্য হেসে বললাম, তিনি হয়তো আমাকে শুধু খুশি করার জন্যই এত প্রশংসা করছেন। কিন্তু তিনি আগের চেয়েও গম্ভীর হয়ে গেলেন এবং বললেন, তিনি সত্যিই আমাকে তার মনের গভীর থেকে পছন্দ করেন এবং আমার মতো কাউকে পেলে তিনি হয়তো অনেক আগেই সংসার পাততেন। তার এই কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা ধক করে উঠল, আমার হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল এবং আমি বুঝতে পারলাম না আমার কি বলা উচিত। সেদিন আমরা ইতালির বেশ কয়েকটি সুন্দর জায়গায় ঘুরলাম। তিনি আমাকে অত্যন্ত দামি একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ালেন। পুরোটা সময় তিনি আমাকে এমনভাবে যত্ন করলেন যেন আমি এই পৃথিবীর সবচেয়ে দামি কোনো রত্ন। বিকেলে যখন আমরা বাসায় ফিরছিলাম, তিনি খুব নিচু স্বরে বললেন, আজকের দিনটা তার জীবনের অন্যতম সেরা একটা দিন ছিল এবং আমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে। সেদিন রাতে বিছানায় শুয়ে আমি আর কিছুতেই চোখ বন্ধ করতে পারছিলাম না। চাকরা সাংয়ের সেই গভীর চাহনি, তার বলা সেই মোহময় কথাগুলো আমার কানের কাছে বারবার প্রতিধ্বনিত হতে লাগল। আমি নিজেকে প্রশ্ন করতে শুরু করলাম, সত্যিই কি এটা শুধুই একটা পবিত্র বন্ধুত্ব, নাকি এই জাঁকজমকপূর্ণ বন্ধুত্বের আড়ালে এমন এক ভয়ানক আকর্ষণ তৈরি হচ্ছে যা আমাকে আমার সাজানো সংসার থেকে দূরে ঠেলে দিচ্ছে। ভেনিস থেকে ঘুরে আসার পর থেকে আমি খুব স্পষ্টভাবে বুঝতে পারছিলাম যে আমাদের সম্পর্কের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু মারাত্মক পরিবর্তন চলে এসেছে। চাকরা সাং এখন আর কোনো উপলক্ষের অপেক্ষা করতেন না। প্রায় প্রতিদিনই হিশাম অফিসে চলে যাওয়ার পর তিনি কোনো না কোনো ছুতো আমাকে নিয়ে বাইরে বের হতেন। আমি নিজেকে বারবার মিথ্যা সান্ত্বনা দিতাম এই বলে যে সে আমার স্বামীর বন্ধু এবং সে আমাকে সম্মান করে, কিন্তু মনের গহীনে আমি জানতাম আমি এক নিষিদ্ধ আকর্ষণের দিকে পা বাড়াচ্ছি। একদিন বিকেলে কফিশপে বসে থাকার সময় চাকরা সাং তার পকেট থেকে একটি ছোট মখমলের বক্স বের করে আমার দিকে এগিয়ে দিলেন। আমি বক্সটি খুলে আক্ষরিক অর্থেই স্তব্ধ হয়ে গেলাম। সেখানে একটি অত্যন্ত দামি এবং ঝলমলে ডায়মন্ডের নেকলেস রাখা ছিল। আমি সাথে সাথে সেটা তাকে ফিরিয়ে দিয়ে বললাম, এত দামি একটি জিনিস আমার পক্ষে নেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ হিশাম দেখলে এটা নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু চাকরা সাং খুব আলতো করে টেবিলের উপর রাখা আমার হাতটা নিজের হাতের মুঠো চেপে ধরলেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে খুব দৃঢ় অথচ মায়াবী কণ্ঠে বললেন, এই নেকলেসটা কোনো সাধারণ উপহার নয়, বরং এটা আমার প্রতি তার অসীম মুগ্ধতা আর সম্মানের প্রতীক। তার হাতের ওই স্পর্শ আর চোখের সেই তীব্র চাহনির সামনে আমি সেদিন পুরোপুরি দুর্বল হয়ে পড়েছিলাম এবং প্রতিবাদ করার শক্তি হারিয়ে নেকলেসটা গ্রহণ করেছিলাম। ওই ডায়মন্ডের নেকলেসটা গ্রহণ করার পর থেকে আমার মানসিকতায় এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। আমি বুঝতে পারছিলাম চাকরা সাংহের জন্য আমার মনের ভেতর এক আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। তার ফোন আসার অপেক্ষায় আমার প্রহর কাটত, তার মেসেজ দেখলে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠত, আর তাকে দেখার জন্য আমার মনটা ছটফট করত। আমি খুব ভালোভাবে জানতাম আমি একটা ঘোরতর অন্যায় করছি, কিন্তু সেই নিষিদ্ধ অনুভূতির মোহ আমাকে অন্ধ করে দিচ্ছিল।
একদিন চাকরা সাং আমাকে ড্রাইভ করতে নিয়ে গিয়ে খুব শান্ত গলায় বললেন, যখন তিনি একা থাকেন তখন তার চোখের সামনে শুধু আমার মুখটাই ভেসে ওঠে। আমার হাসি, আমার কথা বলার ধরন, আমার চলাফেরা সবকিছুই তাকে পাগলের মতো আচ্ছন্ন করে রেখেছে। তার এই কথাগুলো শুনে আমি লজ্জায় এবং অজানা এক ভয়ে মাথা নিচু করে ফেললাম, কারণ আমি বুঝতে পারছিলাম পানি অনেক দূর গড়িয়ে গেছে। তিনি আমার দ্বিধা বুঝতে পেরে গাড়িটা রাস্তার একপাশে থামালেন এবং আমার দিকে ফিরে বললেন, তিনি খুব ভালো করেই জানেন যে আমি বিবাহিত এবং হিশাম তার বন্ধু। কিন্তু তিনি এও বললেন যে মানুষের মন আর ভালোবাসার উপর পৃথিবীর কারও কোনো নিয়ন্ত্রণ নেই, আর তিনি আমার প্রেমে পড়ে গেছেন। আমি তার কথাগুলো শুনে যেন পাথর হয়ে গেলাম, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, একটা শব্দও আমার মুখ দিয়ে বের হলো না। তিনি আবার আমার হাত ধরে বললেন, তিনি এতদিন এই কথাগুলো মনের ভেতর লুকিয়ে রেখেছিলেন, কারণ তিনি ভয় পাচ্ছিলেন আমি হয়তো তাকে ভুল বুঝব। কিন্তু আজ তিনি আর নিজেকে আটকে রাখতে পারছেন না, তিনি আমাকে তার বন্ধুত্বের চাইতেও অনেক বেশি কিছু মনে করেন এবং তিনি আমাকে গভীরভাবে ভালোবাসেন। তার এই স্পষ্ট স্বীকারোক্তি আমার চারপাশের পৃথিবীটাকে কয়েক মুহূর্তের জন্য যেন পুরোপুরি থামিয়ে দিল। সেদিন রাতে আমি হিশামের পাশে শুয়ে নিঃশব্দে কাঁদছিলাম। হিশাম সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে অঘরে ঘুমাচ্ছে, আর আমি আমার স্বামীর সাথে এত বড় একটা মানসিক বিশ্বাসঘাতকতা করছি ভেবে নিজের উপর আমার ঘৃণা হচ্ছিল। কিন্তু একই সাথে চাকরা সাংয়ের বলা সেই কথাগুলো, আমি তোমাকে গভীরভাবে ভালোবাসছি, ও আমাকে এক অদ্ভুত জাদুমন্ত্রের মতো আচ্ছন্ন করে রেখেছিল, আমি এক ভয়ঙ্কর গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছিলাম। সেই স্বীকারোক্তির পর থেকে চাকরা সাং আর কোনো রকম রাগঠাক রাখলেন না, তিনি উন্মুক্তভাবেই আমার প্রতি তার প্রেম নিবেদন করতে শুরু করলেন। তিনি আমাকে প্রায়ই বলতেন, তিনি খুব ভালো করেই জানেন যে আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে অপরাধ, কিন্তু তার মন কোনো বাধাই মানতে রাজি নয়। তিনি আমাকে ছাড়া তার ভবিষ্যৎ কল্পনাই করতে পারতেন না, আর তার এই ক্রমাগত ভালোবাসার প্রকাশ আমাকেও তার প্রতি পুরোপুরি দুর্বল করে ফেলল। আমি তখন মানসিকভাবে এমন এক অদ্ভুত ঘোরে ছিলাম যে চাকরা সাংকে আমি আমার জীবনের বেস্ট ফ্রেন্ডকে এবং একমাত্র আশ্রয় ভাবতে শুরু করলাম। হিশামের কাছে আমি যেসব ছোট ছোট চাওয়া পাওয়ার কথা বলতে পারতাম না, সেগুলো আমি খুব সহজেই চাকরা সাংকে বলতাম। তিনিও তার জীবনের সমস্ত গোপন কথা আমার সাথে শেয়ার করতেন। আমাদের দুজনের মাঝে এমন একটা অদৃশ্য জগৎ তৈরি হয়েছিল, যেখানে হিশামের কোনো অস্তিত্ব ছিল না। একদিন চাকরা সাং আমাকে খুব রোমাঞ্চকর একটি প্রস্তাব দিলেন, তিনি চাইলেন হিশামকে কয়েকদিনের জন্য অফিসের কাজে অন্য কোনো শহরে পাঠিয়ে দিতে। তার পরিকল্পনা ছিল, হিশাম দূরে থাকলে আমরা সেই কয়েকদিন ইতালির সুন্দর সুন্দর শহরগুলোতে শুধু নিজেদের মতো করে ঘুরে বেড়াবো এবং সময় কাটাব। আমি প্রথমে এই চরম প্রতারণার প্রস্তাবে ভয় পেয়ে পিছিয়ে আসতে চাইলেও তার তীব্র আবেগ আর অনুরোধের কাছে হার মেনে শেষ পর্যন্ত রাজি হয়ে গেলাম। পরিকল্পনা অনুযায়ী পরের দিনই চাকরা সাং হিশামকে অফিসে ডেকে বললেন যে মিলান শহরে কোম্পানির খুব জরুরি একটি প্রজেক্টের কাজ পড়েছে এবং হিশামকে সেখানে 5 দিনের জন্য যেতে হবে। হিশাম, যে তার বন্ধু এবং বসকে অন্ধের মতো বিশ্বাস করত, সে একটুও সন্দেহ না করে সাথে সাথেই এই প্রস্তাবে রাজি হয়ে গেল। বাসায় এসে হিশাম যখন হাসি মুখে আমাকে তার এই ট্যুরের কথা জানালো, তখন আমার বুকের ভেতর অপরাধবোধের একটা শীতল স্রোত বয়ে গেলেও আমি মুখে হাসি বজায় রাখলাম। হিশাম মিলানে চলে যাওয়ার পর শুরু হলো আমার জীবনের সবচেয়ে রঙিন কিন্তু পাপবিদ্ধ 5টি দিন। চাকরা সাং আমাকে নিয়ে রোম, ফ্লোরেন্স এবং মিলানের সবচেয়ে বিলাসবহুল জায়গাগুলোতে ঘুরে বেড়ালেন। আমরা ইতালির সেরা রেস্টুরেন্টগুলোতে ক্যান্ডেল লাইট ডিনার করলাম, তিনি আমাকে দামি দামি পোশাক কিনে দিলেন এবং আমাকে আক্ষরিক অর্থেই একজন মহারানীর মতো সম্মান করে রাখলেন। এই দিনগুলোতে আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম যে আমার একজন স্বামী আছে, যে আমারই ভবিষ্যতের জন্য অন্য শহরে হাত ভাঙা খাটুনি খাচ্ছে। এই 5 দিনের প্রতিটি মুহূর্ত চাকরা সাং আমাকে অনুভব করিয়েছেন যে তার জীবনে আমি কতটা গুরুত্বপূর্ণ এবং আমাকে পেয়ে তিনি কতটা সুখী। একদিন রাতে একটি বিলাসবহুল হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি হঠাৎ আমার হাত ধরে আমার চোখের দিকে গভীরভাবে তাকালেন। তার চোখে তখন এক অন্যরকম আকুতি, তিনি আমাকে এমন এক কথা বললেন যা শোনার জন্য আমি হয়তো প্রস্তুত ছিলাম না। তিনি খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে আমাকে বললেন, তিনি আমাকে আইনিভাবে নিজের করে পেতে চান এবং এর জন্য আমাকে হিশামকে ডিভোর্স দিতে হবে। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি আমাকে পৃথিবীর সমস্ত সুখ এনে দেবেন, আমার প্রতিটি স্বপ্ন পূরণ করবেন এবং আমাকে এমন এক জীবন দেবেন যা আমি কখনো কল্পনাও করিনি। তার এই সরাসরি প্রস্তাবে আমি চমকে উঠলাম, কারণ আমি বুঝতে পারছিলাম এবার আমাকে আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সেই রাতে বিলাসবহুল বিছানায় শুয়ে আমি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারলাম না। আমার মনের ভেতর এক ভয়ানক যুদ্ধ চলছিল,
একদিকে হিসাম, যে একজন সাধারণ মানুষ কিন্তু আমাকে মন থেকে ভালোবাসে, আর অন্যদিকে চাকরা সাং, যে আমাকে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য এবং এক স্বপ্নের মতো জীবন দিতে চাইছে। আমি আসলে কি চাই? আমার গন্তব্য আসলে কোথায়? এই প্রশ্নগুলো আমাকে সারা রাত পাগলের মতো তাড়িয়ে বেড়াতে লাগল। 5 দিনের কাজ শেষ করে হিসাম বাসায় ফিরে এলো, তার চেহারায় রাজ্যের ক্লান্তি কিন্তু চোখে মুখে আমাকে দেখার আনন্দ। আমি তার সামনে অত্যন্ত স্বাভাবিক থাকার নিখুঁত অভিনয় করে গেলাম, যেন এই 5 দিনে আমি শুধু তার অপেক্ষাতেই ঘরে বসেছিলাম। কিন্তু আমার বুকের ভেতর তখন এক ভয়ঙ্কর তোলপাড় চলছিল। চাকরা সাংয়ের দেওয়া সেই ডিভোর্সের প্রস্তাবটা একটা ধারালো ছুরির মতো আমার মগজে গেঁথেছিল। চাকরা সাং আগের মতোই আমাদের বাসায় আসা যাওয়া করতে লাগলেন। হিসামের সামনে তিনি সেই পুরনো বন্ধুত্বের নিখুঁত মুখোশটা পরে থাকতেন। কিন্তু যখনই হিসাম আমাদের একা রেখে অন্য ঘরে যেত বা কাজে বেরিয়ে যেত, চাকরা সাংয়ের চেহারা পাল্টে যেত, তার চোখের সেই আকুলতা আমাকে পাগল করে দিত। তিনি বারবার আমাকে মনে করিয়ে দিতেন যে আমার একটা সিদ্ধান্তের উপর আমাদের দুজনের সুন্দর ভবিষ্যৎ নির্ভর করছে। একদিন সকালে হিসাম কাজে যাওয়ার পর চাকরা সাং আমাদের বাসায় এলেন, তার চেহারায় এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। তিনি সোফায় আমার পাশে বসে আমার হাত দুটো শক্ত করে ধরে বললেন, তিনি আর এই লুকোচুরি সহ্য করতে পারছেন না, তাকে দ্রুত একটা জবাব দিতে হবে। তিনি আবেগতাড়িত হয়ে বললেন, আমি তার জীবনে আসার পর থেকে তার পৃথিবীটা বদলে গেছে, এখন আমাকে ছাড়া তার বেঁচে থাকাটা অর্থহীন। আমি খুব অসহায় কণ্ঠে তাকে বললাম, হিসাম তো আমার স্বামী, সে তো আমার কোনো ক্ষতি করেনি, আমি কিভাবে তাকে এতটা বড় ধোঁকা দেব? চাকরা সাং তখন আমাকে বোঝাতে লাগলেন যে হিসাম ভালো মানুষ হলেও সে কখনোই আমাকে সেই রাজকীয় সুখ দিতে পারবে না যা আমার প্রাপ্ত। তার এই সম্মোহনী কথাগুলো আমার মগজ ধোলাই করে দিচ্ছিল। আমি ধীরে ধীরে হিসামের সাধারণ জীবনযাপনকে নিজের জন্য অযোগ্য ভাবতে শুরু করলাম। আমার মানসিক অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে চাকরা সাং যা বলতেন আমি সেটাই অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি তাকে আমার জীবনের সব সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছিলাম, আমার চাওয়া পাওয়া সব তার ইচ্ছে অনুযায়ী পরিচালিত হতো। আমরা একে অপরের এতটাই গভীরে জড়িয়ে পড়েছিলাম যে আমি ভুলেই গিয়েছিলাম হিসামের সাথে আমার কাটানো সেই পুরনো এবং সুন্দর দিনগুলোর কথা। এর কিছুদিন পর চাকরা সাং আমাকে চমকে দিয়ে বললেন, তিনি আমাকে সম্পূর্ণ আমার নিজের ব্যবহারের জন্য একটি ব্র্যান্ড নিউ গাড়ি উপহার দিতে চান। আমি প্রথমে আঁতকে উঠে বললাম, এত বড় একটা উপহার আমি হিসামকে কি বলে বোঝাবো, এটা একেবারেই অসম্ভব। কিন্তু তিনি হেসে বললেন, আমি যেন এটার চিন্তা না করি, তিনি আমাকে ভালোবাসেন এবং আমার জন্য তিনি চাঁদের আলো কিনে আনতে পারেন। কয়েকদিন পরেই তিনি সত্যি সত্যি একটি অত্যাধুনিক দামি গাড়ি আমার হাতে তুলে দিলেন, আর সেই গাড়ির চাবি হাতে পেয়ে আমার ভেতরের লোভ যেন পুরোপুরি জেগে উঠল। হিসাম যখন সন্ধ্যায় বাসায় ফিরে বিল্ডিংয়ের নিচে গাড়িটা দেখল, সে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, এটা কার গাড়ি এবং এখানে কেন? আমি চোখ স্থির রেখে নিখুঁত মিথ্যা বললাম যে চাকরা ভাইয়া তার নিজের ব্যবহারের জন্যই গাড়িটা কিনেছেন এবং আপাতত আমাদের এখানে পার্কিংয়ে রেখেছেন। হিসাম আমার কথা শুনে খুব খুশিতে গদগদ হয়ে বলল, চাকরা ভাইয়া সত্যি অনেক বড় মনের মানুষ, ঈশ্বর তাকে আরও অনেক দিন। হিসামের এই সরলতা এবং চাকরা সাংয়ের প্রতি তার অন্ধ বিশ্বাস দেখে আমার ভেতরে প্রথমবারের মতো একটা তীক্ষ্ণ অপরাধবোধের জন্ম হল। কিন্তু বিলাসবহুল জীবনের মোহ এবং চাকরা সাংয়ের প্রতি আমার নিষিদ্ধ আকর্ষণ সেই অপরাধবোধকে নিমিষেই চাপা দিয়ে দিল। আমি তখনও জানতাম না, এই মিথ্যার পাহাড় একদিন ধসে পড়ে আমাকেই চিরতরে মাটির নিচে চাপা দেবে। গাড়ির ঘটনার পর থেকে আমাদের সম্পর্ক যেন সমস্ত শালীনতা এবং নৈতিকতার সীমা অতিক্রম করে গেল। চাকরা সাং এখন আর হিসামের ডিউটির সময়ের তোয়াক্কা করতেন না, তিনি সুযোগ পেলেই আমাকে নিয়ে লং ড্রাইভে বা দূরের কোনো শহরে ঘুরতে চলে যেতেন। আমি নিজেকে বারবার সান্ত্বনা দিতাম এই বলে যে আমি তো আর হিসামকে ছেড়ে যাচ্ছি না, কিন্তু আমার সত্তা খুব ভালোভাবে জানত যে আমি মানসিকভাবে হিসামের সাথে অনেক আগেই বিচ্ছেদ ঘটিয়েছি। আমরা দুজন প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা একে অপরের সাথে ফোনে কথা বলতাম, একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি দিতাম। চাকরা সাং আমাকে বলতেন আমি তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা, আর আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে তার মতো রাজপুত্র হয়তো আমার জন্যই পৃথিবীতে এসেছে। আমরা একটা রঙিন ঘোরের মধ্যে বাস করছিলাম, যেখানে আমরা ভেবেছিলাম আমাদের এই সাজানো সংসার কখনো শুকিয়ে যাবে না। কিন্তু আমরা বুঝতে পারিনি যে সম্পর্ক মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে, তার পতন অবধারিত। একদিন দুপুরে চাকরা সাং আমাকে ফোন করে খুব সাধারণ গলায় বললেন যে তার পরিবারের কিছু ব্যবসায়িক কাজের জন্য তাকে জরুরি ভিত্তিতে কম্বোডিয়া যেতে হচ্ছে। আমি খবরটা শুনে একটু থমকে গেলাম, তাকে জিজ্ঞেস করলাম তিনি কতদিনের জন্য যাচ্ছেন এবং কবে ফিরবেন। তিনি আমাকে খুব ভরসা দিয়ে বললেন, এটা একটা ছোট ট্রিপ,
তিনি সর্বোচ্চ 10 দিনের মধ্যে ইতালিতে আমার কাছে ফিরে আসবেন। আমি মন খারাপ করলেও 10টা দিন চোখের পলকে কেটে যাবে ভেবে নিজেকে প্রবোধ দিলাম। তিনি কম্বোডিয়ায় যাওয়ার পর প্রথম 2 দিন আমাদের মাঝে খুব স্বাভাবিকভাবেই কথা হলো। তিনি আমাকে বারবার বলছিলেন তিনি আমাকে খুব মিস করছেন। আমিও তাকে আমার ভালোবাসার কথা জানিয়ে বলছিলাম তিনি যেন কাজ শেষ করে খুব দ্রুত আমার কাছে ফিরে আসেন। এই 2 দিন আমার কাছে মনে হচ্ছিল তিনি সত্যিই তার কথা রাখবেন এবং আমাদের ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হবে। কিন্তু 3য় দিন থেকে হঠাৎ করেই পরিস্থিতি পাল্টাতে শুরু করল। আমি তাকে ফোন দিলাম কিন্তু তার ফোন বন্ধ পেলাম। আমি ভাবলাম তিনি হয়তো কোনো জরুরি মিটিংয়ে আছেন বা নেটওয়ার্কের বাইরে আছেন, তাই খুব একটা পাত্তা দিলাম না। কিন্তু 4র্থ দিন, 5ম দিন, এমনকি 6ষ্ঠ দিনেও যখন তার ফোন একটানা বন্ধ পাওয়া গেল, তখন আমার বুকের ভেতর অজানা এক আতঙ্ক দানা বাঁধতে শুরু করল। 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরও যখন তার সাথে যোগাযোগের সমস্ত রাস্তা বন্ধ রইল, আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি বাধ্য হয়ে হিশামের অগোচরে চাকরাসাংয়ের অফিসে ফোন করলাম, ভাবলাম হয়তো সেখানে তার কোনো খবর পাওয়া যাবে। কিন্তু অফিসের একজন স্টাফ আমাকে যে খবরটি দিল, তা শোনার পর আমার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। স্টাফটি আমাকে জানালো চাকরাসাং দেশে যাওয়ার আগেই কোম্পানি থেকে চিরতরে রেজিগনেশন দিয়ে গেছেন এবং তিনি আর ইতালিতে ফিরবেন না। রেজিগনেশন? চিরতরে চলে গেছেন? এই কথাগুলো আমার মগজে হাতুড়ির মতো আঘাত করতে লাগল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে মানুষটা আমাকে রাজরানী করার স্বপ্ন দেখিয়েছিল, সে আমাকে একটা শব্দ না বলে এভাবে সব ছেড়ে ছুটে পালিয়ে যাবে। আমি পাগলের মতো তার নাম্বারে মেসেজ করতে লাগলাম, ভয়েস মেইল পাঠালাম, কিন্তু শূন্যতা ছাড়া আর কোনো উত্তর ফিরে এলো না। সবকিছু বুঝতে পেরে আমার মাথার ভেতরটা শূন্য হয়ে গেল। আমি আর নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে পারলাম না, ড্রয়িং রুমের মেঝেতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। সন্ধ্যায় হিশাম কাজ থেকে ফিরে যখন আমাকে ওই অবস্থায় ফ্লোরে পড়ে থাকতে দেখল, সে চিৎকার করে আমার কাছে ছুটে এলো। আমার জ্ঞান ফেরার পর সে ব্যাকুল হয়ে জানতে চাইল আমার কি হয়েছে, কিন্তু আমি তাকে কি বলবো? আমি শুধু তার বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলাম, কারণ আমি বুঝতে পারছিলাম চাকরাসাং আমাকে ভালোবাসেনি, সে শুধু আমার শরীর আর মন নিয়ে একটা নোংরা খেলা খেলেছে। চাকরাসাংয়ের সেই চলে যাওয়ার পর থেকে আর কোনোদিন তার কোনো খোঁজ পাওয়া যায়নি, সে যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। প্রথম কয়েক মাস আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবতাম হয়তো আজ তার ফোন আসবে, হয়তো সে এসে বলবে সবটাই একটা ভুল বোঝাবুঝি ছিল। কিন্তু সময় বয়ে গেল, দিনগুলো মাসে গড়িয়ে গেল, তবু সেই কাঙ্ক্ষিত ফোন কলটা আর কোনোদিন আমার কাছে এলো না। অবশেষে একদিন আমি মরিয়া হয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার কম্বোডিয়ান কিছু পুরনো বন্ধুর সাথে যোগাযোগ করতে সক্ষম হলাম। তারা আমাকে যে সত্যটা জানালো তা আমার সমস্ত মোহকে এক নিমিষে চুরমার করে দিল। তারা বলল চাকরাসাং সব সময় এমন, সে নতুন নতুন জায়গায় যায়, নারীদের সাথে সম্পর্ক তৈরি করে এবং মোহ কেটে গেলে তাদের ফেলে রেখে অন্য কোথাও চলে যায়। আমার সমস্ত পৃথিবীটা যেন এক প্রবল ভূমিকম্পে ধ্বংস হয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না যে আমি কত বড় এক প্রতারণার শিকার হয়েছি। আমি বুঝতে পারলাম চাকরাসাং আমাকে কখনো ভালোবাসেনি, তার কাছে আমার অবস্থান ছিল শুধুই একটা নতুন খেলনার মতো। তার কাছে অঢেল টাকা ছিল, সেই টাকার জোরে সে আমার মতো সরল ঘরের মেয়েদের মন কিনে নিয়ে তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলত। সে আমাকে পেতে চেয়েছিল, আর যখন তার উদ্দেশ্য সফল হয়ে গেছে এবং সে আমার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছে, তখন খুব সহজেই আমাকে ডাস্টবিনের আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। এই চরম সত্যটা উপলব্ধি করার পর আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম এবং তারপর দেখলাম আমার স্বামী হিশামকে। যে মানুষটার সাথে আমি এত বড় বেইমানি করেছি, সে এখনও প্রতিদিন আমাকে ভালোবেসে আগলে রাখছে। আমার বিষণ্ণ মুখ দেখে সে নিজে কষ্ট পাচ্ছে। হিশাম আমাকে কখনো জোর করেনি তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, সে শুধু একটা ছায়ার মতো আমার পাশে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারলাম চাকরাসাংয়ের সেই ঝোলমলে মিথ্যা ভালোবাসার চেয়ে হিশামের এই নিঃশব্দ ভালোবাসাই আসল খাঁটি সোনা। একদিন রাতে আমি আর আমার বিবেকের দংশন সহ্য করতে না পেরে হিশামের কাছে হাউমাউ করে কেঁদে সব সত্যি কথা স্বীকার করলাম। চাকরাসাংয়ের সাথে আমার মেলামেশা, তার দেওয়া দামি উপহার, তার সাথে আমার গোপন ঘোরাঘুরি, আমি কিছুই গোপন রাখলাম না। আমি ধরেই নিয়েছিলাম হিশাম আমাকে প্রচণ্ড মারধর করবে, ঘাট ধাক্কা দিয়ে আমাকে এই মুহূর্তেই বাড়ি থেকে বের করে দেবে এবং আমাদের সংসার ভেঙে যাবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে হিশাম একটুও রাগ করল না, সে শুধু কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে দুচোখ বেয়ে জল ফেলল। তারপর সে আমাকে পরম মমতায় নিজের বুকে জড়িয়ে ধরে বলল, আমি ভুল করেছি ঠিকই, কিন্তু সে আমাকে এতটা ভালোবাসে যে সে এই ভুলটার জন্য আমাকে চিরতরে হারাতে পারবে না।
তার এই ক্ষমাপূর্ণ কথাগুলো আমাকে নতুন করে বাঁচতে শেখালো। আমি বুঝতে পারলাম সত্যিকারের ভালোবাসা মানে শুধু সুখে থাকা নয়, বরং মানুষের সবচেয়ে বড় ভুলের দিনেও তার হাতটা শক্ত করে ধরে রাখা। বন্ধুরা, আমার এই ধ্বংসর দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার গল্পটা আজ আপনাদের শোনানোর একটা বিশেষ কারণ আছে। জীবনে কখনো অর্থের চাকচিক্য বা বাইরের সৌন্দর্যের মোহে পড়ে নিজের সাজানো সংসার বা বিশ্বস্ত সঙ্গীকে ধোঁকা দেবেন না। মনে রাখবেন, যে ভালোবাসা শর্তহীন এবং যে মানুষটা আপনার কোনো যোগ্যতা ছাড়াই আপনাকে আগলে রাখে, সেটাই হলো আসল ভালোবাসা। স্বার্থপর মানুষরা সাময়িক মোহ তৈরি করতে পারে, কিন্তু প্রয়োজন ফুরোলে তারা ঠিকই আপনাকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে চলে যাবে। তাই জীবনে যদি কখনো কেউ আপনাকে অতিরিক্ত ভালোবাসা, উপহার বা রাজকীয় জীবনের লোভ দেখায়, তবে অবশ্যই সাবধান হবেন। কারণ পৃথিবীতে বিনা স্বার্থে কেউ কাউকে কিছু দেয় না, এর পেছনে লুকিয়ে থাকে ভয়ঙ্কর কোনো ফাঁদ। নিজের স্বামী, স্ত্রী বা পরিবারকে সবসময় সর্বোচ্চ মূল্যায়ন করুন, কারণ দিনের শেষে আপনার বিপদের দিনে এই মানুষগুলো ছাড়া আর কেউ আপনার পাশে দাঁড়াবে না। আমার গল্প এখানেই শেষ, তবে হিশামের অসীম ভালোবাসায় আমি এখন আমার জীবনের এক নতুন এবং সুন্দর অধ্যায়ের সূচনা করেছি, যেখানে কোনো মিথ্যা বা ছলনার স্থান নেই। বন্ধুরা, গল্পটি আজকের মতো এখানেই শেষ করলাম। যদি গল্পটি ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।